আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, একটু ভাবুন তো, মাত্র কয়েকদিন আগেও দেশের পেট্রোল পাম্পগুলোতে কি অবস্থাটাই না ছিল। তীব্র জ্বালানি সংকট, মাইলের পর মাইল দীর্ঘ লাইন আর চরম বিশৃঙ্খলা। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, সেই হাহাকার যেন রাতারাতি জাদুর মতো একদম উধাও হয়ে গেছে। তো কিভাবে এত দ্রুত এই বিশাল সংকটের সমাধান হলো? আর পাম্পগুলোতে এখন কেন এমন অদ্ভুত পিনপতন নীরবতা? আজকের এই আয়োজনে আমরা ঠিক এই রহস্যটাই একদম বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করব। চলুন শুরু করা যাক। মাত্র কয়েকদিন আগের দৃশ্য আর আজকের বর্তমান চিত্রের এই যে আকাশ পাতাল তফাত, এটা সত্যি অবাক করার মতো, তাই না? একদিকে আমরা দেখেছি রাতের পর রাত জেগে থাকা, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার সেই চরম ক্লান্তি আর হতাশা। আর ঠিক অন্যদিকে বর্তমানের চিত্রটা দেখুন, পাম্পগুলো প্রায় ফাঁকা, কর্মীদের যেন কোনো কাজই নেই, তারা রীতিমতো অলস সময় পার করছেন। কোথায় গেল তেলের সেই দীর্ঘ লাইন? চলুন জ্বালানির লাইনের এই হঠাৎ অন্তর্ধানের পেছনের আসল কাহিনীটা একটু খতিয়ে দেখি। রাস্তার বর্তমান পরিস্থিতি এখন পুরোই অন্যরকম। একজন বাইকারের নিজের অভিজ্ঞতার কথা শুনলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ভাবুন, আগে মাত্র 1 লিটার তেলের জন্য তাকে রাত 9টা থেকে ভোর পর্যন্ত, মানে টানা প্রায় 8 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। অথচ এখন পাম্পে আসার 2 মিনিটেরও কম সময়ের মধ্যে তিনি হাসি মুখে তেল নিয়ে ফিরে যেতে পারছেন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার সেই যন্ত্রণার জায়গা এখন নিয়েছে মাত্র কয়েক সেকেন্ডের স্বস্তি। এই পুরো ঘটনার সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা কি জানেন? এর বিশাল বৈপরীত্য। যখন সাধারণ মানুষ রাস্তায় তেলের জন্য রীতিমতো হাহাকার করছিল, ঠিক সেই সময়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের ভেতরে দাঁড়িয়ে বলেছিলেন কোনো সংকট নেই। কিন্তু সংসদের বাইরের রিয়ালিটি ছিল সম্পূর্ণ ভিন্ন। তেলের এই সংকট তখন দেশের প্রতিটি চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দু। আর তাই হঠাৎ করে এই পরিস্থিতির কিভাবে এমন ভোলবদল ঘটল, তা খতিয়ে দেখাটা এখন খুবই জরুরি। সিন্ডিকেট এবং হঠাৎ পরিবর্তন, নেপথ্যের এই মেকানিজমটা আসলে কিভাবে কাজ করল, চলুন সেটা আনলক করি। ঘটনা প্রবাহের এই চেইন রিয়াকশনটা কিন্তু খুব স্পষ্ট। একদম সিম্পল হিসাবে বললে, প্রথম ধাপে কর্তৃপক্ষ জ্বালানির দাম বাড়িয়ে দিল। দ্বিতীয় ধাপে দাম বাড়ার পরপরই অসাধু সিন্ডিকেটগুলো তাদের অবৈধভাবে মজুত করে রাখা তেলের বিশাল ভাণ্ডার বাজারে ছাড়তে বাধ্য হল। এবং তৃতীয় ধাপে গিয়ে আমরা দেখলাম, এর ফলে মুহূর্তের মধ্যেই পেট্রোল পাম্পগুলোতে তেলের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়ে গেল। ইটস লাইক ম্যাজিক, কিন্তু এর পেছনে ছিল একটা শক্ত ধাক্কা। স্থানীয় পর্যবেক্ষকরা কিন্তু খুব ক্লিয়ারলি একটা কথা বলছেন। তাদের মতে এই সংকটটা নাকি প্রাকৃতিকভাবে তৈরিই হয়নি। অসাধু চক্র ইচ্ছাকৃতভাবে তেল মজুত করে একটা কৃত্রিম সংকট তৈরি করেছিল, যাতে পুরো পরিস্থিতিকে অস্থিতিশীল করা যায়। কিন্তু দাম বাড়ানোর ওই একটা সিঙ্গেল পদক্ষেপই সিন্ডিকেটের সেই দীর্ঘদিনের অচলাবস্থা একেবারে ভেঙে চুরমার করে দেয়। দেখুন, জ্বালানি খাত নতুন সরকারের জন্য নিঃসন্দেহে একটা বড় চ্যালেঞ্জ ছিল। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখলে সংশ্লিষ্ট অংশীজনদের অনেকেই দাবি করছেন যে পরিস্থিতি এত দ্রুত স্বাভাবিক হওয়ার পেছনে নতুন সরকার এবং তারেক রহমানের সাথে সম্পৃক্ত একটি কৌশল কাজ করেছে, যা উই হ্যাভ আ প্ল্যান বা আমাদের একটি পরিকল্পনা আছে নামে পরিচিত। অনেকে এটিকে বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনার একটি পূর্ব পরিকল্পিত কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন, যার ফলেই মূলত জনমনের স্বস্তি ফিরে এসেছে। ভোক্তাদের নতুন অভ্যাস এবং ক্রেতাদের চাহিদায় ব্যাপক পতন। তেলের সরবরাহ তো স্বাভাবিক হল, কিন্তু ক্রেতাদের অভ্যাসে যে বিশাল পরিবর্তন এসেছে, সেটা নিয়ে এবার একটু কথা বলা যাক। 100 থেকে 300 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন। যে বাইকাররা আগে পাম্পে এসেই সগর্বে বলতেন, ভাই ট্যাঙ্কি ফুল করে দিন, তারা এখন তাদের চাহিদায় ব্যাপক কাটছাড় করেছেন। রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে দেখা গেছে, বেশিরভাগ ক্রেতাই এখন খুব মেপে মেপে মাত্র 100, 200 বা বড়জোর 300 টাকার তেল নিচ্ছেন। মানে বড় অঙ্কের কেনাকাটা এখন একেবারেই গায়েব হয়ে গেছে বলা চলে। আর এই পরিবর্তনের ধাক্কাটা পাম্প মালিকদের উপর কিভাবে পড়েছে, সেটা তাদের বক্তব্য শুনলেই আপনি বুঝতে পারবেন। পাম্প মালিকরা এখন রীতিমতো হতবাক। হাজার হাজার লিটার তেল নিয়ে বসে থাকার পরও তাদের হাতে কোনো কাজ নেই। গত সপ্তাহে যে ক্রেতাদের ভিড় সামলাতে তাদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছিল, আজ সেই ক্রেতারা সব কোথায় উধাও হয়ে গেল তা নিয়ে তারা পুরোই বিভ্রান্ত। তো এই যে একদম ক্রেতা শূন্যতা, এর পেছনে আসলে কয়েকটা সলিড রিজন আছে। প্রথমত, সংকটের সময় মানুষ এতটাই প্যানিকড হয়ে পড়েছিল যে তারা পাম্প থেকে গ্যালন গ্যালন তেল কিনে বাড়িতেই মজুত করে ফেলেছে। দ্বিতীয়ত, তেলের দাম বেড়ে যাওয়ায় মানুষ এখন একবারে অনেক বেশি তেল কেনা থেকে বিরত থাকছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে কোনো পাম্পে সারাদিনে মাত্র 2 থেকে 3টি বাইক ছাড়া আর কোনো ক্রেতার দেখাই মিলছে না। সিরিয়াসলি, জাস্ট 2-3টা বাইক? সামনে কি অপেক্ষা করছে? জ্বালানি বাজারের এই দীর্ঘমেয়াদী বাস্তবতাটা একটু মূল্যায়ন করে দেখা যাক।
পাম কর্তৃপক্ষের একটা কথা এখানে খুব ভাইটাল, যা ভবিষ্যতের একটা পরিষ্কার ইঙ্গিত দেয়। তারা বলছেন যে ভাই, তেলের কোনো ঘাটতি নেই, ঘাটতি হচ্ছে ক্রেতার। আর এই ক্রেতা সংকটের মূল কারণই হল মানুষ এখন তাদের ওই ঘরে মজুত করা তেলটা ব্যবহার করছে। তার মানে কি দাঁড়াচ্ছে? পাম্পের এই যে পিনপতন নীরবতা, এটা একেবারেই সাময়িক একটা বিষয়। আর ঠিক এখানেই একটা বিশাল এবং বেশ চিন্তায় ফেলার মতো প্রশ্ন থেকে যায়, এই সমাধান কি সত্যি স্থায়ী? ভেবে দেখুন তো, মানুষের ঘরে জমানো তেলের মজুদ যেদিন ফুরিয়ে যাবে, সেদিন কি পেট্রোল পাম্পগুলোতে আবারও সেই আগের মতো উপচে পড়া ভিড় আর তীব্র চাপ ফিরে আসবে, নাকি বাজার তার স্বাভাবিক ভারসাম্যটা ভরে রাখতে পারবে? এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্যই রেখে গেলাম। আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে। ভালো থাকবেন।